আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭১ জন শিশু মাদক কারবারি সহ ৮৪৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের ৯৮% কাজ শেষ, পুরোপুরি চালু হতে লাগবে আরও 6 মাস, জানালেন পর্যটন সচিব। এবং ক্রিকেটের 2 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দেশে ফিরতে চান নিরাপত্তা, সরকারের এখতিয়ার, বলছে বিসিবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, পাচার ও অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সহযোগিতা চান। এ সময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই, পাচার হওয়া অর্থ ফেরত সহ সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে সমর্থনের কথা জানায় যুক্তরাষ্ট্র। আরেক অনুষ্ঠানে বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ডক্টর ইউনূস জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নিয়ে আর্টবুক আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন ব্লিংকেনকে। আধা ঘন্টার এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানান, বৈঠকে 2 দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতি গুরুত্বারোপ করেছেন ডক্টর ইউনূস ও ব্লিংকেন। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়তা দেয়া, বিদেশি বিনিয়োগ অব্যাহত রাখতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার কথা বলেন ব্লিংকেন। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকার এবং রোহিঙ্গা ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার বিষয়ে আলোচনা করেন তারা। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়ে তিনি বলেন, এখানে আপনাদের কথা শুনতে এসেছি, কিভাবে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চাই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলর অ্যাম্বাসেডর অতুল কেশব বক্তব্য দেন। এছাড়া এদিন ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক স্কুফ, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর কারিম এ খানের সঙ্গে বৈঠক করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭১ জন শীর্ষ মাদক কারবারি সহ ৮৪৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। গতরাতে রাজধানীর উত্তরায় একটি বারে অভিযান চালানোর পর ব্রিফিংয়ে তিনি একথা জানান। অভিযানে ১২০০ বোতল বিদেশি মদ ও ৮০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। রাজধানীর উত্তরার ৭ নং সেক্টরে কিংফিশার বারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ভবনটির নিচতলায় সেফটি ট্যাঙ্কির ভিতরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা এসব মদ ও বিয়ার অবৈধভাবে মজুত করা হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। ১২০৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আমরা জব্দ করেছি এবং বিভিন্ন ব্র্যান্ডের ৮৫৪ ক্যান আমরা বিয়ার উদ্ধার করেছি। এটি আমরা জব্দ তালিকা মূলে জব্দ করেছি। যারা এর সাথে জড়িত, এই অবৈধ মাদক ব্যবসার সাথে, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং এই অভিযানের আওতায় ইতিমধ্যেই ১৭ বেশি তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে, বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আটক হয়েছে।
সীসাবারের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও জানান তিনি। যারা এই সীসা বার পরিচালনা করছে আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো, তাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে আমরা দেখব যে তাদের যে সীসাটি তারা ব্যবহার করছে এটি মাদকের আওতায় আসে কিনা। যদি আমার মাদকের আওতায় আসে অবশ্যই তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাদক নির্মূলে দেশব্যাপী এ অভিযান চলমান থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও জানান তিনি। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনা সরকারের তৈরি পরনির্ভরশীল বাংলাদেশ আর থাকবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি অভিযোগ করেন, যারা শতমায়ের বুক খালি করেছে সেই আওয়ামী দোসররা ইউনূস সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। আবু সাইদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। তিনি জানান, আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে নির্বাচন কখন হবে। কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনূসের সাথে। আমাদের নেতা বলেছে, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই নির্বাচন দিনে হবে, যেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যেই নির্বাচন কমিশন হাসিনার কোথায় নির্বাচন করেছে এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে। অন্যদিকে রাজধানীর মাতোয়াইলে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজের পরিবারের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, এখন বাংলাদেশ আওয়ামী লীগের তৈরি পরনির্ভরশীল রাষ্ট্র নয়। এই দেশ এদেশের জনগণের, এই দেশ বাইরে থেকে কেউ এসে গঠন করে দেবে না, কোন প্রভু এসে এইখানে এটাকে গঠন করবে না। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে। শেখ হাসিনা যেমন পরমুখাপেক্ষী করতে চেয়েছেন, সেই পরমুখাপেক্ষী চায় না। আমরা শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আত্মনির্ভরশীল জাতি, অপরাধমুক্ত দেশ গড়ে প্রকৃত গণতন্ত্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনী রোডম্যাপও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার দাবি, আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন। সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকার খাতের তালিকা করে তা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আইনজীবী সমাবেশে জামায়াতের আমির এসব কথা বলেন। মিজান শাহজাহানের রিপোর্ট। আইনজীবী সমাবেশে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে ছাত্র জনতার বিপ্লব বিফলে যাবে। সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে সংস্কার ও নির্বাচনের বিষয়ে আলাদা দুটি রোডম্যাপ চান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। নিরপরাধ কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়িয়ে জুলুম না করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। গণহত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, অতীতে যারা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের মুক্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে, এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা। এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন, এটা তো অ্যাপেক্স কোর্ট। এখানে তো আইন অনুযায়ী চলবে, কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন। আপনি বেঞ্চে বসেন কেন? আপনি বারে এসে বসেন। বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোনো অধিকার রাখেন না। জামায়াতের এই শীর্ষ নেতা আরো বলেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে নাম বদলের সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত। জনগণের করের টাকায় নির্মিত রাষ্ট্রীয় স্থাপনার নামকরণে গণহারে পরিবারের সদস্যদের নাম ব্যবহারের সমালোচনাও করেন তিনি। আবার কোনো কিছু করবেন তাহলে বোকা স্বর্গে আছেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি থেকে ইসলাম এবং দেশবিরোধী ব্যক্তিদের দ্রুত অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম সমাজের প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদকে পাঠ্য বই সংস্কার কমিটিতে অন্তর্ভুক্তি করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি না মানলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে সচেতন নাগরিক সমাজ। স্বৈরাচারের চেতনা তারা, শিক্ষার চেতনা তারা লালন করে। এই চেতনাধারীরা আমাদের 90% মানুষের, মুসলমানদের তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার দর্শন কি হবে এটা তারা ঠিক করে দেবে। তৌহিদ জনতা এটা কোনো অবস্থায় মেনে নেবে না। আমাদের পক্ষ থেকে জাতীয়ভাবে একটি কমিটি করে সরকারের সকল বিষয়ে আমরা যেন সঠিকভাবে পরামর্শ দিতে পারি। আপনার ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চাই। এই জন্য আমরা বলতে চাই, আপনারা চিহ্নিত ইসলাম বিদ্বেষীদেরকে অপসারণ করুন। যৌক্তিক যারা মানুষ, যৌক্তিক আলেম, তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের 98% কাজ শেষ। পুরোপুরি চালু হতে আরো 6 মাস সময় লাগবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সচিবালয়ের বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে বিমান চলাচল ও পর্যটন সচিব আরও জানান, দেশে 5টি ট্যুরিজম হাব তৈরি করা হবে। সেন্ট মার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন সিদ্ধান্ত ঝুলে আছে বলে জানান ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ষড়যন্ত্রের কথা বহুবার বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর ওই দ্বীপ নিয়ে চলছে নানা আলোচনা। পর্যটকদের সেখানে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন খবর ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এর সত্যতা স্বীকার করে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জানালেন, যে কারণে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুইটা বিষয় আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যে প্লাস্টিক ফ্রি সেন্ট মার্টিন করা আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা, যে একটা নির্দিষ্ট পরিমাণ টুরিস্ট সেখানে যাবে একদিন, তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন, এরপরে যারা হবে পরের দিনে। তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু চূড়ান্ত হয় নাই। যেহেতু সর্বশেষ মিটিংয়ে এখানে একটি মিটিং হয়েছিল, তখনকার যিনি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন তার সভাপতিত্বে, এবং তখন সিদ্ধান্ত ছিল যে এটি কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি এই কাজটা করবে। চলমান পরিস্থিতিতে দেশ বিদেশের পর্যটকের সংখ্যা কমেছে জানিয়ে এই খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান পর্যটন সচিব। ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে। পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের নীতিমালা হালনাগাদ সহ আমাদের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্তকরণের প্রক্রিয়া আছে। অনুষ্ঠানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের কাজের অগ্রগতি জানায়। এটি এবছর চালুর কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। 26টা অর্গানাইজেশন কাজ করে এয়ারপোর্টে, তো এটাকে চালু করতে গেলে আমার এই 26টা অর্গানাইজেশনেরও কিন্তু কিছু ইকুইপমেন্ট, যেমন আমাদের প্রধান স্টেক হোল্ডার আছে আমাদের এনবিআর এর কিছু ইকুইপমেন্ট ওখানে ইনস্টল করতে হবে। ডিজিএফআই সমস্ত ওদের প্রত্যেকটা ইকুইপমেন্ট লাগবে। আমরা আশা করছি যে 2025-এর মাঝামাঝি আমরা এটা চালু করতে পারবো। ৩য় টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে প্রায় 21,500 কোটি টাকা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। টেস্ট ও টি-20 থেকে বিদায় নিচ্ছেন আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের 18 বছরের লড়াকু এই সৈনিককে আর দেখা যাবে না ক্রিকেটের 2 ফরম্যাটে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি। তবে ক্রিকেট দুনিয়ায় দীর্ঘ রাজত্ব করলেও রাজনীতির ক্যারিয়ারটা দাপুটে হল না 37 বছর বয়সী তারকা ক্রিকেটারের। একের পর এক অঘটনে তার পিছু ছাড়ছে না সমালোচনাও। আজ জানাচ্ছেন এস এম আশরাফ। একদিন তো থামতেই হতো, তবে সেই থামাটা হয়তো একটু এগিয়ে এলো। রাজনীতির মঞ্চে নামার 6 মাস না পেরোতেই সাকিব আল হাসানকে সংসদ সদস্যপদ হারাতে হয়। এরপর বিদেশে বসেই শুনলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। শেয়ার কারসাজিতে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চারদিকে আলোচনা সমালোচনা। তাই সাংবাদিকরা জানতে চাইলেন কষ্ট কিংবা অভিমান থেকেই এই সিদ্ধান্ত কিনা। অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20 দেখছি না। সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। বর্ণময় এক চরিত্রের অবসান হতে চলেছে। মাঠে এবং মাঠের বাইরের বিষয় নিয়ে এত আলোচনায় আর কোনো ক্রিকেটার কোনোদিন ছিলেন না এদেশে। তার দায়িত্ববোধ, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। অথচ বিশ্ব ক্রিকেটে 149 উইকেট নিয়ে টি-20তে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। I'm happy. It's just I don't have any regrets. আমার কোনো ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনো নাই। আমি যতদিন এনজয় করেছি, আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য, এবং সে কারণে আসলে এই ডিসিশনগুলো নেয়া। দেশের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে দেশের এই অলরাউন্ডার। টেস্টে 4600 রানের সাথে 242 উইকেট জিতিয়েছেন বহু ম্যাচ। অথচ তাকেই কিনা এখন ভাবতে হয় দেশে ফিরতে গেলে নিরাপত্তা নিয়ে। মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। এট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা ওই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারা এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। কবি জীবনানন্দ দাশ লিখেছেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কবিতার এই লাইনের মতোই বাস্তব উদাহরণ যেন গত 18 বছর সব ফরম্যাটে দেশের হয়ে মাঠে লড়া সাকিব আল হাসান। এস এম আশরাফ, এটিএন বাংলা। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের নয়, এটি সরকারের এখতিয়ার। মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শেষে তিনি কথা জানান। নিরাপত্তা পেলে দেশে ফিরে শেষ টেস্টটা খেলতে চান। সাকিব আল হাসানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবির অবস্থান তুলে ধরেন বোর্ড সভাপতি। এ সময় তিনি জানান, আগামী 14 অক্টোবর হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ড্রাফট। মৌসুমের প্রথম ম্যাচ শুরু হবে 27 ডিসেম্বর। নেক্সট এডিশন নিয়ে আলাপ করেছি। আমাদের টিম তো 95% কনফার্ম, যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল। টিম আসছে, চেঞ্জ হয়েছে 3টা আর কি। সো সেক্ষেত্রে কিছু নিয়ম কানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনো কমপ্লিট সবকিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th of October। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th of December। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় জামিন পেলেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। গত সোমবার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গুলশান ডিগ্রি কলেজের ছাত্র নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গত 2 দিন আগে রিঙ্কুকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন রাফাত মজুমদার রিঙ্কু। তিনি গত কয়েক বছর যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। বর্তমান যে সার্বিক অবস্থা সেটাকে বিবেচনায় নিয়েই তিনি 4টার সময় আজকে আদেশের জন্য রেখেছিলেন। 4:30টার সময় উঠেছেন, 4:30টার সময় তিনি জামিনের আদেশ দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ। এবার ইউক্রেনে পারমাণবিক বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার বিরোধিতা করে আসছে। ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন। রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই খবর প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। পশ্চিমা বিশ্বকে সতর্ক করে তিনি বলেন, প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পার্টেক্স খেলার খবর।
সমতায় সিরিজ শেষ করতে কানপুরে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্টে 280 রানের বড় ব্যবধানে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে আছে টাইগাররা। পাকিস্তানের পারফরম্যান্সের ধারাবাহিকতায় ভারতে ধরে রাখতে পারেনি হাথুরু সিং এর শিষ্যরা। দুঃসংবাদ হিসেবে ঘুরপাক খাচ্ছে চোটের কারণে সাকিব আল হাসানের খেলা না খেলার ব্যাপার। এছাড়া খেলা মাঠে না গড়াতে অখিল হিন্দু মহাসভার চেয়ে বড় হুমকি হয়ে উঠেছে বৃষ্টি। কানপুরে বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সমাধান, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭১ জন শীর্ষ মাদক কারবারি সহ ৮৪৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের ৯৮% কাজ শেষ, পুরোপুরি চালু হতে লাগবে আরো ৬ মাস, জানালেন পর্যটন সচিব। এবং ক্রিকেটের 2 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দেশে ফিরতে চান নিরাপত্তা, সরকারের এখতিয়ারে বলছে বিসিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।